মেয়েটির কাছে সমস্ত ঘটনা শোনার পর পুলিশ অফিসারের মনে হয় মেয়েটা সত্য কথাই বলছে। আবার নতুন করে সি পাপাচানের অ্যাক্সিডেন্টের ফাইলটা খোলা হয়। মৃত্যুটা তখন প্রায় 2 মাস পার হয়েছে। মৃত্যু হয়েছিল মে মাসে, এবার আসে আগস্ট মাস। যেখানে অ্যাক্সিডেন্ট হয় ওই রুটের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে কেরালা পুলিশ। কোইন্সিডেন্ট ভাবেই অ্যাক্সিডেন্ট হওয়ার 100 মিটার দূরে একটা বাড়ি থেকে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ওই ফুটেজে একটা নীল রঙের গাড়ি দেখতে পায়। সিসিটিভির ফুটেজ একদমই সুরক্ষিত, আর তাতে ওই গাড়ির নম্বরটাও দেখতে পায় পুলিশ। নম্বর দিয়ে রেজিস্ট্রেশন খুলে দেখতে পায় ওই গাড়িটা যে অ্যানিম্যান নামের ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল তার নয়। গাড়িটা অ্যানিম্যানেরই এক বন্ধুর, যার নাম হাসিফ আলী। এই হাসিফ আলীর কাছ থেকে অ্যানিম্যান ওই গাড়িটা ভাড়া নিয়েছিল। পুলিশ ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, কিন্তু যে অ্যাক্সিডেন্ট করেছে তারপরের দিনই সে পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে। কিন্তু ওই ব্যাংকের সঙ্গে এই অ্যাক্সিডেন্টের কি সম্পর্ক? ভাবনা চিন্তা করে কিছু না পাওয়ার পর পুলিশের মনে হয় অ্যানিম্যানের বিষয়ে একটু খোঁজ খবর নেবে। যেহেতু পুলিশের কাছে আগে থেকেই তার নম্বর এবং তার ডিটেল ছিল, তাই তার ফোন নাম্বারটা দিয়ে প্রথম তার কল ডিটেল বের করে পুলিশ। শুরুর দিকে সেখানে এমন কিছু পাওয়া যায়নি যাতে করে অ্যানিম্যানকে সন্দেহ করা যেতে পারে। আরও 2 মাস আগেকার কল ডিটেল বের করা হয়, আর প্রথম ক্লুটা সেখান থেকেই পাওয়া যায়। জয় হিন্দ বন্ধুরা, অনেক ঘটনা বা কাহিনী আমার এই চ্যানেলে আমি আপনাদের শোনালাম, কিন্তু আজকের ঘটনা এমন একজন মানুষকে নিয়ে যার কোটি টাকা থাকার সত্ত্বেও প্যান্টের বেল্ট না পরে কোমরে দড়ি বাঁধতেন, যার কোটি টাকা থাকার সত্ত্বেও একটা সাইকেলে চড়ে সারা জীবনটা তিনি কাটিয়ে দেন। সারা জীবন যক্ষের মতো টাকাগুলোকে আগলে রেখে অবশেষে সেই টাকার জন্যই তাকে খুন হয়ে যেতে হয়। আবার সেই খুনটা এমনভাবে হয় যেটা পুলিশ দেখে ভাবে এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট, কিন্তু পরবর্তী 1 মাসের মধ্যেই সেই ব্যাপারটা বা পুলিশের ভাবনা পুরোপুরিভাবে বদল হয়। পুলিশ বুঝতে পারে এটা একটা পরিকল্পিত মার্ডার। চলুন এই ঘটনা শুরুর থেকে শুরু করা যাক। সময়টা 23শে মার্চ 2024। ভারতবর্ষের কেরালা রাজ্যের একটা জায়গা যার নাম কুল্লম শহর। এই কুল্লম শহরে 82 বছর বয়সী এক বৃদ্ধ বাস করেন। সেই বৃদ্ধের নাম সি পাপাচান। বৃদ্ধ সি পাপাচান কর্মজীবনে বিএসএনএল এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি 60 বছর বয়সে বিএসএনএল থেকে অবসর নেন। অবসর নেওয়ার পর এই কুল্লম শহরেই এক শান্ত পরিবেশে একটা বাড়িতে তিনি একাই বসবাস করতেন। সি পাপাচানের পরিবারে সকলেই আছেন। স্ত্রী সরকারি স্কুলের শিক্ষিকা, তিনিও তার বয়স হয়ে যাওয়ার পরে স্কুল থেকে অবসর নেন। কিন্তু পাপাচানের স্ত্রী কুল্লম থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বসবাস করতেন। এত দূরে বসবাস করার কারণ একটাই, পাপাচানের স্ত্রীর সঙ্গে তার কখনো বনিবনা হয়নি। এই দুইজনের একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলে কর্মসূত্রে গালফে বসবাস করে, আর মেয়ে বিয়ে হওয়ার পর উত্তরপ্রদেশে বসবাস করে। ব্যাপারটা এই রকম যে এই পরিবারের 4টি মেম্বার 4টি আলাদা আলাদা জায়গায় বসবাস করে। মাসের শেষে পেনশনের মোটা টাকা পাওয়ার পরেও সাংঘাতিক রকমের কৃপণ সি পাপাচান। বহু বছর একা থাকার ফলেই খরচটাও তার কম। তার নিজের গাঁটের করি খরচ হয়নি বললেই চলে। রিটায়ারমেন্টের এবং পেনশনের টাকা ওই কুল্লুম শহরেই 2টো আলাদা আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রাখেন তিনি। একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক এবং দ্বিতীয়টা ইন্ডিয়ান ব্যাংক। সব কিছু তার জীবনে প্রায় ঠিকঠাকই চলছিল। ঠিক এর মাঝখানেই মুথুট ফাইন্যান্সের ম্যানেজার তার সঙ্গে যোগাযোগ করে। মুথুট ফাইন্যান্সের ব্যাংক ম্যানেজার পাপাচানকে বলে, ওই যে 2টো ব্যাংকে আপনি টাকা রেখেছেন তার থেকেও আমরা বেশি ইন্টারেস্ট দেবো। আপনি ওই 2টো ব্যাংক থেকে কিছু কিছু টাকা তুলে আমাদের ব্যাংকে জমা করুন। ম্যানেজারের কাছে এই ব্যাপারটা শোনার পর সি পাপাচান ওই 2টো ব্যাংক থেকে মোট 70 লক্ষ টাকা তুলে মুথুট ফাইন্যান্সের ব্যাংকে জমা করে। পাপাচানের রাস্তার কুকুরদেরকে খাওয়ানোর খুব শখ। তার বাড়ির আশেপাশে বা রাস্তাতে যত কুকুর আছে সেই কুকুরদেরকে তিনি 3 বেলায় খাওয়াতেন, আর এই কুকুরদেরকে খাওয়ানোর জন্য তার বাড়ির দরজা সব সময় খোলা থাকতো। কিন্তু তিনি নিজে এতটাই কঞ্জুস ছিলেন যে সারা জীবন এত টাকা থাকার সত্ত্বেও কোনোদিন গাড়ি কেনেননি। না কোনো কার, না কোনো স্কুটার, শুধুমাত্র একটা ভাঙা সাইকেলই ছিল তার জীবনসঙ্গী। এমন কৃপণ যে প্যান্টে বেল্টের জায়গায় দড়ি বাঁধত। তার মতামত একটাই, তার নিজের গাঁটের টাকা সে কখনো খরচ করবে না। টাকার প্রতি তার অদ্ভুত প্রেম,
আর যেখানে টাকার কথা আসে সেখানে তার কাছে কোনো সমঝোতা নেই, আর সেই টাকা ব্যাংকে সুদের ওপর সুদে কোটির উপরে বাড়তে থাকে। যেহেতু ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক নেই, তাই তার টাকা পয়সা খরচ হওয়ারও কোনো জায়গা নেই। এভাবেই প্রায় জীবন কাটছিল সি পাপাচানের। চলুন এবার আসি এই কাহিনীর দ্বিতীয় অধ্যায়। 23শে মার্চ 2024 বেলা 2টোর সময় সি পাপাচান কুল্লুম এলাকারই একটা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। যে এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন তার চারিদিকে গাছপালা, দেখতে খুব সুন্দর বলতে পারেন, চারিদিকে সবুজে সবুজ, কিন্তু রাস্তাটা বেশ শুনশান। আচমকাই একটা ব্লু কালারের কার পিছন থেকে খুব স্পিডে এসে সজোরে সাইকেলে ধাক্কা মারে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িটা সেখানে না দাঁড়িয়ে চলে যায়, আর ধাক্কা হওয়ার সাথে সাথেই সি পাপাচান রাস্তাতেই লুটিয়ে পড়েন। ঠিক সেই সময় ওই রাস্তাতেই একটা অটো রিক্সা যাচ্ছিল। ব্যাপারটা দেখা মাত্র ওই রিক্সাওয়ালা দাঁড়িয়ে যায়। যেহেতু অ্যাক্সিডেন্ট কেস, তবুও সেই রিক্সাওয়ালা সি পাপাচানকে রাস্তা থেকে তার নিজের অটোতে তুলে নেয়। যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে পৌঁছায়, আর সেখানে গিয়ে সি পাপাচানকে ভর্তি করা হয়। তার যে চোট লেগেছে সেটা খুবই গুরুতর। খুব তাড়াতাড়ি করেই শুরু হয় ট্রিটমেন্ট, কিন্তু দুর্ভাগ্যবশত তার পরের দিন সকালেই মৃত্যু হয় সি পাপাচানের। হসপিটালে পুলিশ পৌঁছায়। সমস্ত ব্যাপার শোনার এবং বোঝার পর সেকশন 304A অনুযায়ী কেস ফাইল করা হয়। এই মামলাতে সাজা বেশি নয়, তাই একটা হালকাভাবে ইনভেস্টিগেশন করে পুলিশ। ঠিক তার পরের দিন কোইন্সিডেন্টভাবেই এক ব্যক্তি পুলিশ স্টেশনে আসে, আর সেই ব্যক্তির নাম অ্যানিম্যান। বয়স প্রায় 44 বছর। অ্যানিম্যান পুলিশকে বলে, স্যার, কালকে আমি কুল্লম এলাকা দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়ির স্পিডটাও একটু বেশি ছিল, তাছাড়া আমি একটু মদও খেয়েছিলাম। হঠাৎ করেই এক বৃদ্ধ সাইকেল নিয়ে আমার গাড়ির সামনে চলে আসে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি গাড়ি না দাঁড় করিয়ে চলে যাই, কিন্তু রাত্রে আমার মন খারাপ হয়ে যায়। আমি বুঝতে পেরেছি আমি না দাঁড়িয়ে ভুল করেছি, আমি পালিয়ে গিয়ে একদম ঠিক করিনি। তাই আজ নিজে থেকেই থানাতে স্যালেন্ডার করতে এলাম। মনে রাখবেন, এই সেকশন 30A কেসে অভিযুক্ত যদি নিজে থেকে এসে থানাতে স্যালেন্ডার করে, তাহলে তার নিজের শাস্তিটাও অনেকটা কমিয়ে দেওয়া হয়। পুরো ব্যাপার পুলিশ শোনার পর অ্যানিম্যান নামের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু সেই গ্রেপ্তারের পর যত তাড়াতাড়ি সম্ভব তার জামিন হয়ে যায়। অ্যানিম্যানের ব্যবহার আর মানসিকতা দেখে পুলিশ মুগ্ধ হয়ে যায়। সি পাপাচানের পরিবারকেও পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন এলে সি পাপাচানের দেহকে পোস্টমর্টেম করার পর তাদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকজন সেই দেহকে নিয়ে গিয়ে সৎকার্য করেন। এবার আসি এই কাহিনীর তৃতীয় অধ্যায়। জীবিত থাকতে সি পাপাচান কারোর সঙ্গে সম্পর্ক রাখেননি ঠিকই, কিন্তু মারা যাওয়ার পর তার স্থাবর অস্থাবর সমস্ত কিছু সম্পত্তিরই অধিকার শুধু তার পরিবারের। ছেলে কর্মসূত্রে গালফে, আর স্ত্রীরও বয়স অনেক হয়েছে, তাই উত্তরপ্রদেশে থাকা সেই মেয়েটি কুল্লমের সি পাপাচানের ওই বাড়িতে পৌঁছায়। মেয়েটি ভাবে সেই বাড়িটা বিক্রি করে এবং সেখানে থাকা সমস্ত জিনিসপত্র তার মায়ের কাছে দিয়ে দেবে। ঠিক সেই মতোই সমস্ত ব্যবস্থা শুরু করা হয়। আর যেহেতু কুল্লমের ওই বাড়িতে সি পাপাচান একাই থাকতেন, তাই ওই বাড়িতে আসবাবপত্র খুব একটা বেশি ছিল না। বাড়িতে একটা দিন থাকার পর পরের দিন থেকে সে গোছগাছ শুরু করে, আর এই গোছগাছ করতে গিয়ে সে কয়েকটা ব্যাংকের পাসবই পায়। সি পাপাচানের সমস্ত পরিবারই জানতো যে কতটা কৃপণ সে, আর তার জীবনে সে টাকা কোনোভাবেই খরচ করেনি। টাকার জন্যই তার পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ, আর এই টাকার জন্যই সে কুল্লমের ওই বাড়িতে একা থাকতে শুরু করে। হঠাৎ করেই একটা পাসবুককে খুব ভালো করে দেখতে থাকে মেয়েটা। পাসবুকটা দেখে তার খুব সন্দেহ হয়। গত কয়েক মাস আগে তার বাবা ব্যাংক থেকে 14 লক্ষ টাকার একটা লোন নিয়েছে। লোনের ব্যাপারটা দেখার পর কোনোভাবেই তার বিশ্বাস হয়নি। সে এত বড় মাপের মানুষ, এত টাকা পেনশন পায়, ব্যাংকেও এত টাকা থাকার সত্ত্বেও, এত কৃপণ মানুষ হওয়া সত্ত্বেও কেন সে আবার 14 লাখের লোন করবে? এই লোন নেওয়ার ব্যাপারটা কোনো রকমই তার হজম হচ্ছিল না। কার জন্য লোন নিয়েছে, কিসের জন্য লোন নিয়েছে? তার মনে হয় এই লোনের ব্যাপারটাতেই কিছু একটা ব্যাপার লুকিয়ে আছে। ওই পাসবুক নিয়ে মুথুট ফাইন্যান্সে পৌঁছায় মেয়েটি। ফাইন্যান্সেরই এক কর্মীর সাথে কথা বলে। তাকে বলে গত 24শে মে তার বাবা সি পাপাচানের মৃত্যু হয়, সেই তার মেয়ে। পাসবুকটা ওই কর্মীকে দিয়ে বলে, আমি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। ম্যানেজারের সাথে কথা বলার পর ম্যানেজার সমস্ত কিছু শুনে এই গোটা ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। খুব সন্দেহ হয় সি পাপাচানের মেয়ের। সেভাবে একদিকে ব্যাংক থেকে লোনের টাকা কাটছে,
আর উল্টো দিকে বাবার অ্যাক্সিডেন্ট। তার মনে হয় এই টাকার সাথে অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক নেই তো। এই ভাবনা চিন্তা ওই ব্যাংকে বসে করতে করতে সে বুঝে যায় যে পুলিশের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওই ব্যাংক থেকে বেরিয়ে সে কুল্লম পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে সমস্ত কথা জানায় পুলিশকে। সে বলে তার বাবা কখনো লোন করতে পারে না, আর এই লোন করার পরই তার বাবার অ্যাক্সিডেন্ট হয়। ওদিকে ব্যাংকের লোক মাসে মাসে সেই লোনের টাকা কাটছে। মেয়েটির কাছে সমস্ত ঘটনা শোনার পর পুলিশ অফিসারের মনে হয় মেয়েটা সত্য কথাই বলছে। আবার নতুন করে সি পাপাচানের অ্যাক্সিডেন্টের ফাইলটা খোলা হয়। মৃত্যুটা তখন প্রায় 2 মাস পার হয়েছে। মৃত্যু হয়েছিল মে মাসে, এবার আসে আগস্ট মাস। যেখানে অ্যাক্সিডেন্ট হয় ওই রুটের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে কেরালা পুলিশ। কোইন্সিডেন্ট ভাবেই অ্যাক্সিডেন্ট হওয়ার 100 মিটার দূরে একটা বাড়ি থেকে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ওই ফুটেজে একটা নীল রঙের গাড়ি দেখতে পায়। সিসিটিভির ফুটেজ একদমই সুরক্ষিত, আর তাতে ওই গাড়ির নম্বরটাও দেখতে পায় পুলিশ। নম্বর দিয়ে রেজিস্ট্রেশন খুলে দেখতে পায় ওই গাড়িটা যে অ্যানিম্যান নামের ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল তার নয়। গাড়িটা অ্যানিম্যানেরই এক বন্ধুর, যার নাম হাসিফ আলী। এই হাসিফ আলীর কাছ থেকে অ্যানিম্যান ওই গাড়িটা ভাড়া নিয়েছিল। পুলিশ ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, কিন্তু যে অ্যাক্সিডেন্ট করেছে তারপরের দিনই সে পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে। কিন্তু ওই ব্যাংকের সঙ্গে এই অ্যাক্সিডেন্টের কি সম্পর্ক? ভাবনা চিন্তা করে কিছু না পাওয়ার পর পুলিশের মনে হয় অ্যানিম্যানের বিষয়ে একটু খোঁজ খবর নেবে। যেহেতু পুলিশের কাছে আগে থেকেই তার নম্বর এবং তার ডিটেল ছিল, তাই তার ফোন নাম্বারটা দিয়ে প্রথম তার কল ডিটেল বের করে পুলিশ। শুরুর দিকে সেখানে এমন কিছু পাওয়া যায়নি যাতে করে অ্যানিম্যানকে সন্দেহ করা যেতে পারে। আরও 2 মাস আগেকার কল ডিটেল বের করা হয়, আর প্রথম ক্লুটা সেখান থেকেই পাওয়া যায়। দেখা যায় 1 মে থেকে 23 মে পর্যন্ত অ্যানিম্যান একটা নম্বরের সঙ্গেই বারবার যোগাযোগ করেছে আর বারবার কথা বলেছে। পুলিশের মনে হয় এই নম্বরটা কার, যার সঙ্গে অ্যানিম্যান 23 দিন একটানা বারবার যোগাযোগ করেছে। ওই নম্বরটাকে পুলিশ জিরো ইন করে তারও ডিটেল বের করা হয়। জানা যায় ওই নম্বরের মালিকের নাম সেরিতা, যার বয়স 45 বছর। প্রথম পুলিশ ভেবেছিল এই সেরিতা অ্যানিম্যানেরই কোনো পরিবারের লোক হতে পারে বা তার গার্লফ্রেন্ড হতে পারে। সেরিতার ব্যাপারে একটু খোঁজ চালানোর পরেই পুলিশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেরিতা আর কেউ নয়, যে ব্যাংক থেকে সি পাপাচান লোন করেছিল 14 লক্ষ টাকার, সেই মুথুট ফাইন্যান্সেরই ম্যানেজার সেরিতা। পুলিশের মনে হয় এই গোটা ব্যাপারটার ভিতরে এমন কিছু সত্য লুকিয়ে আছে যে সত্যটা বাইরে আসা খুব জরুরি। এরপরেই কেরালা পুলিশের পক্ষ থেকে শুরু হয় সাংঘাতিক তল্লাশি। সবার প্রথম অ্যানিম্যানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথম দিকে অ্যানিম্যান কিছুই বলতে চায়নি, কিন্তু তারপর পুলিশের কিছু আদর যত্নর পরেই প্রথম মুখ খোলে অ্যানিম্যান। অ্যানিম্যানের কাছে কিছুটা ঘটনা শোনার পর পুলিশের ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়। এই কাহিনী শোনার পরেই পুলিশ টিম সেরিতা, অনুপ এবং হাসিফ আলীকেও তুলে নিয়ে আসে। সকলকে একটা টেবিলে বসানোর পর শুরু হয় জিজ্ঞাসাবাদ। চলুন এবার জানা যাক এই কাহিনীর 4র্থ অধ্যায়। কুল্লম এলাকাতে সি পাপাচানকে প্রায় সকলেই চিনতেন। চেনার কারণ দুটো: 1, সে নিজে খুব কৃপণ মানুষ; 2, সে রাস্তার কুকুরদের খুব ভালোবাসতেন এবং তাদের বাড়িতে খাবার খাওয়াতেন। কিন্তু তার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে কারোর কোনো ধারণাই ছিল না। এই কুল্লম শহরেই আলাদা আলাদা 2টো ব্যাংকে 2টো অ্যাকাউন্ট তার। দেখবেন ব্যাংকের কাছেও খবর থাকে, ব্যাংকের কর্মীরাও খবর রাখে যে কার কাছে কত টাকা থাকতে পারে আর কে কতটা ভালো তাদের কাছে কাস্টমার। ঠিক এইভাবেই সেরিতাও জানতে পারে যে কুল্লম এলাকাতে এক ব্যক্তি বসবাস করে যার নাম সি পাপাচান। ব্যাংকের ম্যানেজার হওয়ার কারণেই সেরিতাও সি পাপাচানের নাম্বারটা পেয়ে যায়। এখনকার দিনে নম্বর পাওয়াটা একটা বিরাট বড় ব্যাপার নয়। আমরা ঘরে বসে বসেই হঠাৎ করে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেজে বিভিন্ন রকম মেসেজ আসে। তারা কিভাবে নম্বর পায় সেই সমস্ত সংস্থাগুলো, সেটা আমরা নিজেরাও জানতে পারি না। সেরিতা পাপাচানকে ফোন করে বলে, আমি মুথুট ফাইন্যান্সের ম্যানেজার সেরিতা কথা বলছি। আপনার এই শহরে 2টো আলাদা আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আপনি যদি আমাদের ব্যাংকে সেভিংস করেন তাহলে আপনাকে ইন্টারেস্ট অনেক বেশি দেব। সেরিতা আরও বলে যে যদি আপনি আমাদের এই ব্যাংকে টাকা রাখেন, অন্যান্য ব্যাংক যেখানে 6.5 থেকে 7% ইন্টারেস্ট দেয়, সেখানে আমাদের এই ব্যাংক
আপনাকে 8% ইন্টারেস্ট প্রোভাইড করবে। সেরিতার কাছে এই কথা শোনার পর পাপাচানের মনে হয় এ তো লাভের উপরে লাভ। তার কাছে 1-1.5% ইন্টারেস্ট বেশি পাওয়া মানে একটা বিরাট ব্যাপার। ওই দুটো ব্যাংক থেকে কিছু কিছু করে টাকা তুলে সে মুথুট ফাইন্যান্সে জমা করে। ধীরে ধীরে টাকা তুলতে তুলতে পরিমাণটা গিয়ে দাঁড়ায় 70 লক্ষ। আর এই 70 লক্ষ টাকাই সে মুথুট ফাইন্যান্সের ওই ব্যাংকে জমা করে। ততদিনে সেরিতাও বুঝতে পেরেছে যে সি পাপাচানের কাছে কতটা টাকা আছে। আর এই গোটা শহরে সে একা থাকে, তার সঙ্গে তার পরিবারের কেউ থাকে না। সমস্ত ব্যাপার বোঝার পর সেরিতার মনে লোভ তৈরি হয়। তার মনে হয় যে তার ব্যাংকেই শুধুমাত্র 70 লক্ষ টাকা রেখেছে সি পাপাচান। একে বয়স্ক মানুষ, কখন মারা যাবে তার কোনো ঠিক নেই। ওই 70 লক্ষ টাকা থেকে সি পাপাচানেরই নাম করে 14 লক্ষ টাকার লোন নিয়ে নেয় সেরিতা। এই লোনের ব্যাপারটাও সি পাপাচান ঘুণাক্ষরেও টের পায়নি। হঠাৎ করেই সি পাপাচান তার বই আপডেট করে দেখতে পায় তার অ্যাকাউন্টে টাকা কম। এই ব্যাপার দেখার পর যত তাড়াতাড়ি সম্ভব সে ব্যাংকের ম্যানেজার সেরিতাকে জানায়। সেরিতা তাকে আশ্বাস দেয় সে ব্যাপারটাকে খতিয়ে দেখছে, কিন্তু কিছুদিন যাওয়ার পরেও সেরিতা এই ব্যাপারে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে যে 14 লক্ষ টাকা সে লোন হিসাবে তুলেছিল সেটাও সে শোধ করেনি। স্বাভাবিকভাবেই পাপাচানের অ্যাকাউন্ট থেকে সেই লোনের টাকাটা কাটছে। পাপাচান আবার দেখা করে সেরিতার সাথে, কিন্তু এবার সেরিতার মনে হয় তাকে রাস্তা থেকে সরিয়ে সমস্ত টাকাটাই হজম করে দেবে। সেরিতার আরও মনে হয় দূর দূরান্ত এর কোনো আত্মীয় বন্ধু বান্ধব নেই, একে যদি রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে কেউ জিজ্ঞাসা করারও থাকবে না। ওই ব্যাংকেই কিছুদিন আগে অ্যানিম্যান কাজ করত। দেখবেন ব্যাংক থেকে লোন দেওয়ার পর সেই লোন যদি কোনো কাস্টমার না শোধ করে, ব্যাংকের পক্ষ থেকে কিছু বডি বিল্ডার মানুষ পাঠানো হয় তার বাড়িতে সেই টাকাটাকে রিফান্ড করার জন্য। এখানেও ব্যাপারটা একই রকম। অ্যানিম্যান ওই ব্যাংকেরই লোন পরিশোধ করার জন্য বডি বিল্ডারের কাজ করত। প্রথম সেরিতা অ্যানিম্যানকে ফোন করে ডাকে। অ্যানিম্যান সেরিতার কাছে এলে সেরিতা তাকে একটা মিথ্যা কাহিনী শোনায়। সেরিতা বলে, আমার ব্যাংকেই একজন কাস্টমার যার নাম সি পাপাচান। যথেষ্ট বয়স হয়েছে ভদ্রলোকের, কিন্তু ছেলের সঙ্গে বনিবনা হচ্ছে না। সম্পত্তির ব্যাপার নিয়ে ওদের বাবা ছেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছে। ছেলে চায় তার বাবার সম্পত্তি সমস্ত তার নামে করে নিতে, তাই সেই ছেলে এই বয়স্ক বাবাকে তার রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। ওই ছেলেটি আমাকে বলছিল সুপারি কিলার দিয়ে তার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। এই কথাগুলো সেরিতার মুখ থেকে অ্যানিম্যান শোনার পর অ্যানিম্যানও রাজি হয়ে যায়। অ্যানিম্যান সেরিতাকে বলে এই কাজের জন্য সে 2 লক্ষ টাকা নেবে। অ্যানিম্যান সেরিতার মুখ থেকে সমস্ত কাহিনীটা শুনেছিল ঠিকই, কিন্তু সেরিতা অ্যানিম্যানকে একটা মিথ্যা কাহিনী বলে অ্যানিম্যানকে ধোঁয়াশাতে রেখেছিল। এই কাজের জন্য সেরিতা অ্যানিম্যানকে অ্যাডভান্স স্বরূপ 30,000 টাকা দেয়। সেরিতা খুব ভালো করেই জানতো অ্যানিম্যান যদি সি পাপাচানের সত্যটা জানতে পারে তাহলে সে টাকার ভাগ আরও বেশি চাইবে। ওই এলাকার প্রায় সকলেই জানতো যে সি পাপাচান সাইকেলেই ঘোরাফেরা করে। প্রথম অ্যানিম্যান একটা অটো রিক্সা করে তাকে বাজারের মধ্যে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেবারের মতো জনবহুল এলাকা হওয়ার জন্য সি পাপাচান বেঁচে যায়। অ্যানিম্যানও বুঝতে পারে যে অটো করে তাকে মেরে ফেলাটা সম্ভব হবে না, তাই সে সুযোগ খুঁজছিল একটা জনশূন্য এলাকা আর এই অটো বাদ দিয়ে একটা অন্য গাড়ির। ঠিক তারপরেই হাসিফ আলী বলে এক বন্ধুর কাছে অ্যানিম্যান ওই ব্লু রঙের 4 চাকাটাকে ভাড়া করে। সমস্ত কিছু রেডি করার পর ওই রাস্তাতেই 2 দিন ওই ব্লু রঙের গাড়িটাকে নিয়ে ট্রায়াল দেওয়া হয়। এরপর তারিখ আসে 23শে মে 2024। সেরিতা ওই দিন সকালের দিকে সি পাপাচানকে ফোন করে বলে, আপনার সমস্ত টাকা ফেরত দেওয়া হবে, আপনি আজকে দুপুরের দিকে ব্যাংকে দেখা করুন। আগে থেকেই অ্যানিম্যান এবং সেরিতা জানতো যে সি পাপাচান সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়েই আসবে। 4 চাকাতে অ্যানিম্যান বসে কিছুক্ষণ অপেক্ষা করে, তারপরেই দেখতে পায় দূর থেকে সি পাপাচান আসছে। গাড়িটা 3 নম্বর গিয়ারে দিয়ে সজোরে সাইকেল সহ পাপাচানকে ধাক্কা মারে অ্যানিম্যান। এখানে অ্যানিম্যানের একটা টেনশন কাজ করছিল। সে ভেবেছিল সত্যিই কি পাপাচানের মৃত্যু হয়েছে নাকি শুধু ঘায়েল হয়েছে। এই ব্যাপারটার জন্য একটা নতুন প্ল্যান করে। ওই গাড়িটারই পিছনে একটা অটো ভাড়া করে রেখেছিল। যে অটো ড্রাইভারের কাজ ছিল সি পাপাচান মারা গিয়েছে কিনা সেটা দেখা। অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই ওই অটো পিছন থেকে পৌঁছায়। ব্যাপারটা এমনভাবে সাজায়
যেন দেখে মনে হয় এটা প্ল্যান নয়, রিয়েল ঘটনা। ওই অটো ড্রাইভারও তার নিজের অটোতে দুটো প্যাসেঞ্জারকে বসিয়ে রেখেছিল, যারা এই ব্যাপারে কিছুই জানতো না। অটো ড্রাইভার পাপাচানের কাছে গিয়ে দেখে অ্যাক্সিডেন্ট বেশ জোরদারই হয়েছে। পিছনের দুই প্যাসেঞ্জারের সহায়তায় সেই অটো ড্রাইভার পাপাচানকে রাস্তা থেকে তার অটোর মধ্যে তুলে নেয়। ওই প্যাসেঞ্জাররাও বুঝতে পারে অটো ড্রাইভারের কত বড় মন, কত ভালো মানুষ সে। অটোতে তোলার পর অটো ড্রাইভার বুঝতে পারে সি পাপাচান এখনো বেঁচে রয়েছে। অটোটাকে সোজা হসপিটালে নিয়ে গিয়ে সেখানে সি পাপাচানকে ভর্তি করে দেয়। অটো ড্রাইভার খুব ভালো করেই জানতো অ্যাক্সিডেন্ট যতটা জোরদার হয়েছে এ বেশিক্ষণ বাঁচবে না। কিন্তু তার পরের দিনই অর্থাৎ 24শে মে সকালে সি পাপাচানের হসপিটালে মৃত্যু হয়। সমস্তটাই সাজানো ছক, কিন্তু রিয়েল। কেউ বুঝতেই পারবে না এটা একটা পরিকল্পিত মার্ডার। এদিকে যে পুলিশ সাধারণ অ্যাক্সিডেন্ট ভেবে কেসটাকে ক্লোজ করেছিল, পরবর্তীকালে গোটা ঘটনা পুলিশের সামনে আসার পর তাদের পায়ের তলা থেকেও মাটি সরে গিয়েছিল। রাস্তাঘাটে আমরা অনেক অ্যাক্সিডেন্ট দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে কোনটা কোইন্সিডেন্ট আর কোনটা প্ল্যান এটা বোঝা বড় দায়। টাকা পয়সা ধন দৌলত না থাকলে আপনার সমাজে সম্মান নেই, আর বেশি থাকলে সেটা আপনার বিপদ ডেকে আনতে পারে। তার থেকে আমার মনে হয় যেটুকু নইলে নয় সেটুকুই ঠিক আছে। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। রাস্তায় চলাফেরা করার সময় সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করুন সকলেই। সবশেষে আজকের ঘটনা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।